থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এইখানে দেখুন তাকে দেশে ফেরার পরে গ্রেপ্তার হতে হচ্ছে এয়ারপোর্টের মধ্যে, আপনারা দেখতে পারবেন সর্বশেষ। এদিকে ডক্টর ইউনূস থাইল্যান্ড থেকে দেশে এসে খুবই বিপদে পড়েন। সেনা প্রধানের পরিকল্পনায় ভয়াবহ অবস্থা হয় এয়ারপোর্টে। মোদির সাথে বৈঠক করে হাসিনাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়াতে সবাই এইভাবে কেঁপেছে। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের সাথে আর ভারতের নরেন্দ্র মোদীর ফাইনাল সেই আপনার বৈঠকটা, তাহলে নরেন্দ্র মোদীর যেই প্রথম কথাটা ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা, মানে মিথ্যা কেস মামলা, যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কার্যত পথে বসিয়ে দিয়েছেন, আর এবার অ্যাকশনে নামলো ভারতবর্ষ। ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী, কিন্তু ইউনূস সাহেব সরকারে আসার পর ভারতের সাথে সুপ্রতিবেশীমূলক সম্পর্ক আর বজায় অনেকটা সতীনের সংসারে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হয়তো মোদীকে শান্তিতে থাকতে দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বর্তমান মুভমেন্টও এটাই মনে হচ্ছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নাই। ভীষণ রকমের একটা সমর্থন সবার কাছ থেকে পেয়েছি, বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে। যে প্রথমত যে আওয়ামী লীগকে কারা ক্ষমতা বসাতে পারবে এবং আওয়ামী লীগ কখন ক্ষমতা আসবে, নেত্রী কখন আসবে। আওয়ামী লীগকে একমাত্র ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এবং এই দেশের জনগণ। কোন দেশ ছোট কোন দেশ বড় এইটা বিচারের দিন শেষ। দেশকে চালাচ্ছে সেটাই হলো মেয়ে। দেখেন না, বড় দেশের প্রধানমন্ত্রী বসা থেকে দাঁড়ায় গেল, সবাই দাঁড়ায় গেল। ইউনূস স্যার গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক নিয়ে মোটামুটি এশিয়ার অঞ্চলগুলোতে তোলপাড়। শেখ হাসিনার তো কিছুটা টেনশন হচ্ছেই, খুবই স্বাভাবিক, জেলাসির ইস্যু থাকবে যে মোদী কেন মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়ে হাত মিলাইলো। এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ওনার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। 84 বছর বয়স ডক্টর ইউনূসের, এই মানুষটা কেমনে পারে এত দৌড়ানি, বাংলাদেশের জন্য এত চিন্তা করা, এত কাজ করা একটা মানুষের পক্ষে কি সম্ভব? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ডক্টর ইউনূসকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক। আপনারা সকলেই জানেন বিমস্টেকের সম্মেলনে ডক্টর ইউনূস সেখানে গিয়েছিলেন এবং বাংলাদেশকে 2 বছরের দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি হিসাবে। ডক্টর ইউনূস সেখানকার প্রধান হয়ে গেছেন এখন। প্রিয় দর্শক মণ্ডলী, বিমস্টেকের সম্মেলন শেষে বাংলাদেশে ফিরছেন ডক্টর ইউনূস, কিন্তু তার জন্য দুঃখের বার্তা। একটা মানুষ দেশের জন্য এত কিছু করার পরেও এই সমস্ত কথা এখনো তার শোনা লাগে, এটা কাম্য না। এতদিন নির্বাচন নিয়ে একটা দল কথা বলছে, আজকে ডক্টর ইউনূস সে ব্যাপারে ক্লিয়ার কাট কথা বলছে। ডিসেম্বর জুনের ভিতরেই তিনি নির্বাচন দিয়ে দিবেন। আমরা একজন ভালো মানুষকে হারাতে চলেছি। প্রিয় দর্শক মণ্ডলী, এটা আমাদের জন্য দুঃখজনক। আজকে আপনাদেরকে 14-15টা সংবাদ আমি আপনাদেরকে একাধারে পড়ে শোনাবো। অনুরোধ করতেছি দেশের স্বার্থে আজকের এই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে দেশ সম্পর্কে মানুষ সত্যতা জানতে পারে। ভিডিও শুরু করব তার আগে একটা প্রশ্ন ইলিয়াস ভাই করছে আপনাদেরকে, আপনারা একটু উত্তর দিবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস ভাই বলছেন, ডক্টর ইউনূস সহ রাজনীতিবিদদের একটা পরামর্শ দেই, এই দেশের মানুষের ভালোবাসা পেতে হলে আপনাকে ভারতের শত্রু হতে হবে। যে দল ভারতের বিরুদ্ধে যত কঠোর হবে সেই দল বাংলাদেশের মানুষের কাছে তত প্রিয়, জনপ্রিয় হয়ে উঠবে। অতএব সিদ্ধান্ত আপনাদের। আপনি কি মনে করেন ভারত বিদ্বেষী যদি কোনো দল হয় অবশ্যই কি বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসবে? এটা একটু কমেন্ট করে জানাবেন। একটা খুশির বার্তা আছে, বুঝছেন, মানে খুশি হয়ে যাবেন। সবসময় আমি সকালবেলা নিউজ গুলো খুশির বার্তাই দেখি। ভালো একটা কাজ করছে ডক্টর ইউনূস। চুরি হওয়া অর্থ ফেরত আনার জন্য আমরা অনেকেই চাচ্ছিলাম যে ডক্টর ইউনূস কি করে, টাকা পয়সা নাকি শ্রীলঙ্কাও গেছে, তো চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইছে বাংলাদেশ। আপনারা দেখলেন ডক্টর ইউনূস কি পরিমাণ কাজ করতেছে, এর প্রশংসার কিন্তু দাবিদার তিনি। এখন আসেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ নিয়ে অনেক ধরনের নিউজ আসতেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিল্লি সবসময় ঢাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আমাদের সম্পর্ক কোনো দলের সাথে নয়, মানুষের সাথে মানুষের। মোদী দাদা এইবার লাইনে আসছেন, কোন দলের সাথে না। কাকে যেন খোঁচা মারলো, আপারে আপা কষ্ট পাবে না এই খোঁচাটা যে দিল, কাজটা ঠিক হলো না। কোন দলের সাথে না, মানুষের সাথে মানুষের। ইউনূস সাহেব কাজটা ঠিক করছেন, মোদী সাহেব এবার লাইনে আসছে। চলেন আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই। ভারত শুধু হাসিনা নয়, ষড়যন্ত্রকারীদের দোসরদেরকেও ফেরত দিতে হবে মির্জা আব্বাস সাহেব।
কথা ফুটছে, মির্জা আব্বাস সাহেব এইভাবে বললে জনগণ আপনাদের সাপোর্ট করবে। আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই, রাজনৈতিক ক্যারিয়ারে শুধু ইতি হয়নি, আগামীতে বহু হত্যা মামলায় আন্তর্জাতিকভাবে দণ্ডিত হতে যাচ্ছে আমাদের স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা আপা। এটাকে আমার কথা, একটা কথা আমি বলতেছি না, সব আপনার পত্রিকা বলতেছে। আপা যেগুলোর দমায় রাখছিল তারাই এখন আপার বিরুদ্ধে বলা শুরু করছে, কারণ বাস্তবতা সত্য তো এটাই, বিরুদ্ধে না, বাস্তব কথা সত্য কথা বলছে। চলেন আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই। গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদীর। ওই যে আপনাদের আছে না একজন ময়ূরপঙ্খী, যিনি পক পক করে, তারপর আরেকজন আছে যে বিজেপির নেতা, তিনি বাংলাদেশকে উড়িয়ে দিবে, কথা বলে না, তো তাদেরকে আগে সম্মান দেন। হ্যাঁ, তো তারা তো একদম ডাইরেক্ট ডক্টর ইউনূস রে উড়িয়ে দিবে, ড্রোন দিয়ে হ্যান ত্যান যুদ্ধ করবে, কত কথা বলে। আপনার মিডিয়ারই তো ঠিক নাই, আপনি আমাদের গঠনমূলক সমালোচনা করতে নিষেধ করেন কেন? আমরা তো ডাইরেক্ট বলি না। গঠনমূলক সম্পর্ক দেখেন কি বলছে, ব্যাংককে ডক্টর ইউনূসের সঙ্গে 40 মিনিট বৈঠকে ডক্টর ইউনূস বলছে, না নরেন্দ্র মোদী বলছে, গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক গড়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন। এত আকাঙ্ক্ষা হবে না, ভালো থাকেন, চীন নিয়ে আমরা খুশি আছি। তবে আরো একটা বিষয় আপনাদেরকে জানাই, দেশের প্রয়োজনে ডক্টর ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত। এটা কি আপনি মনে করেন যে আসলে ডক্টর ইউনূসকে সহযোগিতা করা উচিত? একটু কমেন্ট করে জানাবেন, এটা জনগণের দাবি আর কি, আমার মনে হয়। এবার এই যে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, তিনি একটা কথা বলছেন। চলেন আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ শেষের দিকে আছে, আস্তে আস্তে একাধারে আসতেছে আর কি। সবগুলো আকর্ষণ তো শুরুতে বলে দিলে আসলে হয় না। আপনারা প্রচন্ড পরিমাণে সাপোর্ট করতেছেন, বলতেছেন ওহাব ভাই খুব ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ এইভাবেই চালাবো, আপনারা একটু সাপোর্ট দিবেন। হ্যাঁ, বিএনপি নেতা টাকার লোভে পড়িয়েন না, বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলছেন, টাকার লোভে পড়িয়েন না। যদি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ লালন করে থাকেন তাহলে লোভে পড়া যাবে না। ভালো কথা বলছেন, লোভে পড়া যাবে না। হ্যাঁ, টাকার লোভে পড়া যাবে না। জিয়ার সেই ছিল না, তারেক জিয়ার নেতৃত্ব তো আমরা দেখি নাই। আমাদের জিয়াউর রহমান খুব ভালো ছিল, সবাই তার প্রশংসা করতেছে। জিয়াউর রহমান যে কয়েকদিন দেশ চালাইছে, তিনি দেশের মানুষের জন্য কাজ করছে, এটাই এক বাক্যে সবাই বলতেছে। এখন তারেক জিয়ার ব্যাপারটা মানুষ দেখতে চায়। আপনার ভারতের অনেক বড় বড় গণমাধ্যম গুলা তারা জানাচ্ছে যে আপনার ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রফেসর ডক্টর ইউনূস, এই দুজনের যে বৈঠকটা, এই বৈঠকটা ঘিরে আপনার নরেন্দ্র মোদীর যে প্রথম কথাটা ছিল, আমি ডিরেক্ট পয়েন্টে যাচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে পয়েন্টটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এবং আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা, মানে মিথ্যা কেস মামলা, যত কেস মামলা দায়ের করা হয়েছে, সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে। বুঝেন নরেন্দ্র মোদী কি শর্ত দিছে? আমি আপনাকে বা আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে একটা কথা বলি। যখন আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তার 3 মাস পরে যখন নাকি আপনার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে আপনার সেখানে করে, তারপরে কিন্তু আপনার এই ভারতের নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রাচুলেশন জানানোর জন্য আমেরিকার হোয়াইট হাউসে যায়। ভারতের নরেন্দ্র মোদী সেখানে কিন্তু আর কোন দেশের প্রেসিডেন্টকে কিন্তু দেখা যায় নাই, শুধুমাত্র ভারতের নরেন্দ্র মোদীকে দেখা গেছে। এবং সেই আপনার মিটিংকে ঘিরে বা সেই সাক্ষাৎকারকে ঘিরে আমাদের বাংলাদেশের প্রসঙ্গেও অনেক কথা তুলে ধরে ভারতের নরেন্দ্র মোদী। সেখানে সবচেয়ে বড় কথাটা ছিল যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সেখানে আওয়ামী লীগকে ফেরাতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে। তবে এইটার প্রসঙ্গে আপনার ডোনাল্ড ট্রাম্প কি বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমি সম্পূর্ণ দায়িত্ব কিংবা হ্যান্ড ওভার করলাম ভারতের নরেন্দ্র মোদীকে। কল্পনা করতে পারেন? ঠিক সেই কারণেই বা সেই জোরটা নিয়েই আপনার ভারতের নরেন্দ্র মোদী যখন নাকি আমাদের বাংলাদেশের সরকার আপনার প্রফেসর ডক্টর ইউনূস তিনি একটা মিটিং করার জন্য, একটা বৈঠক করার জন্য তিনি দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিংবা তাদের যে কমিটিটা আছে এই ধরনের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তাই না? কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কিংবা আজকে এসে তারা সাকসেস হয়েছে। ঠিক সেইটারই আপনার ফয়দার উঠলো আপনার ভারতের নরেন্দ্র মোদী। তবে আমি মনে করি যে ওই যে একটা কথা আছে না যে সুযোগ বুঝে কূপ মারা, আমার মনে হয় নরেন্দ্র মোদী সেই কাজটাই করলো।
যে যেখানে আমাদের বাংলাদেশের সরকার তিনি নিজে সাইডা নরেন্দ্র মোদীর সাথে বসতে যাচ্ছে, ঠিক সেই সুযোগটা কেন মিস করব? দিয়ে দেই, শর্তগুলো দিয়ে দিই, তাই না? এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের বা বাঙালিত্বর এবং যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি এবং এই রাজাকার পাকিস্তানি আল বদর আল শামসদের আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হয়তো মোদীকে শান্তিতে থাকতে দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বর্তমান মুভমেন্ট এটাই মনে হচ্ছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নাই। আমি বিগত সময় বলছি, আজকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে সেই ব্যক্তি যার কাছে পৃথিবীর অনেক বড় বড় রাজনীতিবিদ তাদের প্রবলেম হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে পরামর্শ নেয় এবং তার কাছে যায়। বড় বড় ব্যবসায়ী তাদের ব্যক্তিগত প্রবলেমে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যায়। এটা হয়তো আপনাদের জানা নাই। আপনারা অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে রাজনীতিবিদ হিসেবে মেনে নিতে পারেন না। আপনারা বলেন সে সুদের ব্যবসা করে, ওইটাই ভালো, বলেন কিনা? হ্যাঁ বলেন। আসলে এটা না, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে চিনতেই পারেন নাই। অনেকে আবার আমাকে বলে, ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা ছাড়েন, নির্বাচন নিয়ে কথা বলেন। একটা কথা বলি ভাই, ভালোকে ভালো বলার অভ্যাসটা আপনার তৈরি করতে হবে। আপনাকে ভালোকে ভালো বলতে হবে। আপনি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন ব্যক্তি 5ই আগস্টের পরে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। তা না হলে বাংলাদেশে যেসব ঝামেলা হয়েছিল, যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে চাপ দিতেছিল, এই চাপটাই পৃথিবীর যে কোনো দেশের 4টা সরকার পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই চাপটা সুন্দরভাবে সামাল দিছে। একবার চিন্তা করেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছে বিধায় আমরা বলতে পারতেছি নির্বাচন দাও। আজকে যদি অন্য কিছু হইতো, মার্শাল্লাহ বলেন, তারপর যাই বলেন না কেন, সেনা শাসন আসতো, কি করতেন? নির্বাচনের জন্য তো কথা বলতে পারতেন, দৌড়ের উপর থাকতেন। আজকে গতকালকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, এ ধরনের কথা উঠতেছে। মানে আমার টপিক তো এটা না ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সে হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ একটা দেশ বাংলাদেশ, সেই দেশের প্রধান। সে কিন্তু কয়েকদিন আগে চায়না সফর শেষ করে আসছে এবং সফর শেষ করে এসে যে কথাগুলো বলতেছে, রীতিমতো এই কথাগুলা ইন্ডিয়ার জন্য হুমকির। 7 সিস্টারের কথাগুলো দেখেন কিভাবে ইঙ্গিত দিচ্ছে। সে বলছে 7 সিস্টারের কোনো তো বন্দর নাই, বাংলাদেশের উপর নির্ভর। শুধু এই কথাটাই না, এই কথা বলেই সে চুপ থাকলে একটা ব্যাপার ছিল। সে বলছে যে চায়নাকে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দেবে এবং চায়না ম্যানুফ্যাকচারিং করবে, এখান থেকে জিনিসপত্র তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাবে। মানে চায়না ব্যবসা করবে বাংলাদেশকে ব্যবহার করে। 7 সিস্টারের জন্য সব থেকে হুমকি ইন্ডিয়ার কোন রাষ্ট্রটা, এটা আপনাকে জানতে হবে। 7 সিস্টারের জন্য হুমকি ইন্ডিয়া মনে করে চায়নাকে, কারণ চায়নায় বারবার করে জীবনের আচরণে বিভিন্ন জায়গায় দখল করে বসে। হ্যাঁ, চায়না চায় 7 সিস্টার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে। 7 সিস্টারের বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিশৃঙ্খলাটা পুরো ইন্ডিয়াতে ছড়ায় পড়বে। এটা চায়না খুব ভালো করে জানে, কারণ ইন্ডিয়ার অনেক রাজ্য আছে ইন্ডিয়া থেকে আলাদা হইতে চায়। তো 7 সিস্টার যদি একটা রাষ্ট্র হয়ে যায় নতুন করে, তাহলে এটা তো ইন্ডিয়ার জন্য হুমকি। এই জন্য কিন্তু এই যে 7 সিস্টারে কিন্তু চায়না নজর দিয়ে রাখছে। এবং সে চায়নাকে যদি বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দেয়, তার মানে কি অটোমেটিকলি এটা 7 সিস্টারের জন্য হুমকি হয়ে যায়। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।